নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের সংবাদে। ত্রিপুরা সীমান্তকে কাজে লাগিয়ে মানব পাচার বন্ধ নেই। কি কারণে এত মানব পাচার হচ্ছে, পেছনে কার মদত রয়েছে, সে বিষয়টা নিয়ে কোনো ক্লু বের করতে পারছে না পুলিশ প্রশাসন। শনিবার আরও 11 জন বাংলাদেশি নাগরিক আটক হলো আগরতলা রেল স্টেশন থেকে। ত্রিপুরা দিয়ে মানব পাচার উদ্বেগ বাড়াচ্ছে দেশের নিরাপত্তা নিয়ে। সীমান্তের দায়িত্বে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর দুর্বলতাকে কাজে লাগিয়ে গত 1 বছরে মানব পাচারে ত্রিপুরাকে করিডোর করে তুলেছে মানব পাচারকারীরা। প্রতিদিনই ত্রিপুরার সীমান্ত কাজে লাগিয়ে অবৈধভাবে প্রবেশ করছে বাংলাদেশি নাগরিকরা। তারপর তারা রেল ও গাড়ি দিয়ে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে। আবার আগরতলা বাধারঘাট রেল স্টেশনে আটক হয়েছে 5 জন বাংলাদেশি মহিলা সহ 11 জন বাংলাদেশি নাগরিক। আগরতলা সহকারী রেল পুলিশ থানার ওসি তাপস দাস জানিয়েছে, শনিবার আগরতলা রেল স্টেশন থেকে 11 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তারা সকলে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা কেউ উড়িষ্যার, কেউ ব্যাঙ্গালোর, কেউ কলকাতা, কেউ চেন্নাই সহ বিভিন্ন রাজ্যে যাওয়ার জন্য ভারতে প্রবেশ করেছে। পুলিশ তাদের গ্রেপ্তার করে নির্দিষ্ট ধারা অনুযায়ী আদালতে সোপর্দ করেছে রবিবার। ধৃতদের মধ্যে 6 জন পুরুষ এবং 5 জন মহিলা। তিনি আরও জানান, দালালের হাত ধরে তারা রাজ্যে এসেছে। বাংলাদেশ ও ত্রিপুরা অর্থাৎ তানকাটার উভয় পাশে রয়েছে দালাল চক্র। সে দালাল চক্রের হাত ধরে বাংলাদেশি নাগরিকরা রাজ্যে আসছে অবৈধভাবে। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানান, যারা রাজ্যে দালাল চক্রের মাধ্যমে প্রবেশ করেছে তাদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা, কেন্দ্রীয় নিরাপত্তার স্বার্থে যে সংস্থা রয়েছে সে সংস্থার আধিকারিকরা। হ্যাঁ, আমরা গতকালকে 11 জন বাংলাদেশি নাগরিককে আমরা অ্যারেস্ট করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে। তো তারা প্রত্যেকেই অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং তারা জিজ্ঞেস করলে বিভিন্ন জায়গায় যেতে, কেউ উড়িষ্যা, কেউ কলকাতা, কেউ ব্যাঙ্গালোর, কেউ চেন্নাই এরকম বলেছে যেতে চেয়েছিল। তো গতকালকে আমাদের জিআরপি থানাতে এই নিয়ে একটা মামলা হয়েছে। আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি। তো এই হলো আর কি। এই যে দিন পর পর বাংলাদেশ ধরা পড়ছে বা বিভিন্ন জিনিস আসছে যাচ্ছে, তার পেছনে কি কোনো গেরু কাজ করছে, আপনার কি মনে হয়? এটা মনে হওয়ার কিছু নেই, এটা তো ফ্যাক্ট যে হ্যাঁ আসছে এবং নিশ্চয়ই কেউ না কেউ মানে যা বাংলাদেশের পক্ষে দালাল আছে এবং আমাদের ভারতবর্ষের পক্ষেও দালাল আছে এবং তাদেরও একটা ডেস্টিনেশন নিশ্চয়ই থাকবে। তো এটা নিয়ে আমরা যারা সিক্রেট এজেন্সি গুলো আছে প্লাস আমাদের যে আরো কেন্দ্রীয় সংস্থাগুলি আছে তারাও এই বিষয়টা দেখছে এবং আমরাও তাদের সঙ্গে তাদের যে ইন্টারোগেশন বা আনুষঙ্গিক যে সবকিছু আছে আমরা এগুলা করেসপন্ডিং করছি এবং আমরা এগুলা দেখছি। এটা কি দেশের পক্ষে, রাজ্যের পক্ষে একটা থ্রেটের বিষয়? থ্রেট এটা তো একদম বলা যায় না, তবে আমাদের প্রত্যেক এজেন্সি এটার জন্য মানে খুব মানে শক্তভাবে জিনিসটা দেখছে, এটা আমি যতটুকু জানি এবং পরবর্তীতে এটার যে আরো লিগ্যাল অ্যাকশন আছে আমরা নেব অবশ্যই। এনআইএ রাজ্যে বেশ কয়েকজন মানব পাচারকারীর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। গত 1 বছরে প্রায় 32 জন মানব পাচারে ঘটনায় জড়িত অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে এবং চলতি মাস পর্যন্ত প্রায় 100 জনের অধিক বাংলাদেশের নাগরিক ও 3 জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিগত বছর নভেম্বর মাসে এনআইএ রাজ্য পুলিশকে অবগত না করে ত্রিপুরায় এসে 21 জন মানব পাচারকারীকে জালে তুলেছে। সকলের খবর, সম্প্রতি এই সংক্রান্ত মামলায় আরও 8 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে। এর মধ্যে রয়েছে হানান মিয়া, জলিল মিয়া, কাজল সরকার, অধীর দাস এবং আনোয়ারা হোসেন। স্বামীকে বাঁচাতে গিয়ে শ্লীলতাহানি ও মারধরের শিকার এক মহিলা। ঘটনা গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন এলাকায়। জানা যায়, গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন এলাকার এক ব্যক্তির বাড়ির সামনে তার বাইক পার্কিংকে কেন্দ্র করে এলাকার প্রিয়তম সরকার নামে এক যুবক ঝগড়া বিবাদ শুরু করে। পরে প্রিয়তম সরকার নামে যুবকটি তার 2 বন্ধু পিন্টু দাস এবং রাকেশ দেবনাথকে ফোন করে ডেকে এনে 3 জনে মিলে শ্রী সরকারের ওপর আক্রমণ করে। স্বামীকে বাঁচাতে
ওই ব্যক্তির স্ত্রী ছুটে আসলে তার ওপর মারধর হয়, শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এই ঘটনায় রবিবার দুপুরে আক্রান্ত মহিলা আমতলী থানা দ্বারস্থ হয়ে অভিযুক্ত প্রিয়তম সরকার, রাকেশ দেবনাথ এবং পিন্টু দাসের বিরুদ্ধে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। আমতলী থানার পুলিশ তাদেরকে আশ্বাস দিয়েছেন গোটা ঘটনাটি তদন্ত করে আইনত পদক্ষেপ গ্রহণ করবে। এদিকে এই ঘটনা নিয়ে গোটা কাঞ্চনমালা এলাকা জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। আক্রান্ত মহিলা সহ স্থানীয় এলাকাবাসী অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘটনাটা কি হয়েছিল? আপনারা কি লেগে আইছেন এখানে? এখানে আইসি আমি, এখানে তারা মাঠে মারধর করছে, তারপর আমিও অনেক বিচার চাই। কারে মারধর করছে? গৌতম সরকারের। আপনার কি হয় উনি? আমার স্বামী হয়। আচ্ছা, মানে কারা মারছে? প্রিয়তমে দুজন রেডকে আনছে, ফোন করে আনছে, তারা দুইজন তারা আইন আসে, তারা এসে আমি বলেছি তারাও লাগবে না, তোরা লাগবে না, তো না তারা শুনছে না, তারা আমার উপরে দিয়ে মারধর করছে। আপনারও কি আপনারা মারধর করছে? আমার শাড়ি টাড়ি সব খুলে ফেলাইছে। আচ্ছা, তো মানে তারার বাড়ি কোন জায়গাতে যারা মারধর করছে? তারা বাড়ি কাঞ্চনমালা। আপনারা বাড়ি কোন জায়গাতে? ওই জায়গাতে? আমার বাড়িও কাঞ্চনমালা। এখন যে আপনারা তার বিরুদ্ধে মামলা করছেন, তো পুলিশ কিটা কইছে? পুলিশ কইছে আমরা দেখবো মহনে, আমরা কি চান, আমরা বিচার চাই। তো এখন কি চাইতেছেন? আমিও চাই, বিচার চাই, শাস্তি চাই। আগরতলা পৌর নিগমের 43 নম্বর ওয়ার্ডের উদ্যোগে রবিবার প্রতাপগড় স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং বিধায়ক ভগবান দাস, 43 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। আয়োজিত অনুষ্ঠানে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং বিধায়ক ভগবান দাস বক্তব্যের মধ্য দিয়ে বলেন, বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে শিক্ষার ক্ষেত্রে, কারণ আজকের ছেলেমেয়েরা আগামী দিনের ভবিষ্যৎ। তারা দেশ এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে প্রত্যাশা ব্যক্ত করেন। এদিন প্রায় 61 জন ছাত্রছাত্রীর হাতে সম্মাননা তুলে দিয়ে উৎসাহিত করা হয়, যাতে আগামী দিন তারা পড়াশোনা আরও বেশি মনোযোগী হয়ে সমাজের প্রতি দায়বদ্ধ হয়ে প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে ওঠে। সব ছেলেরা দেখবে, মেয়েরা দেখেনি, মেয়েরা দেখেনি, হাত তুলো। আচ্ছা, এই যে খেলায় কালকে আমাদের দল চ্যাম্পিয়ন হয়েছে, কারা কারা আনন্দিত হয়েছে? ছেলেরা, মেয়েরা দেখে না খেলা হয়েছে, মেয়েরাও চলছে, ঠিক আছে। কেন গর্ববোধ হয়েছে? টিম ইন্ডিয়া কালকে জিতেছে। টিম ইন্ডিয়া মানে কি? এটা আমার দেশ, আমার দেশ জয়ী হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে, এটা আমার কাছে গর্বের বিষয়। একটা সময় খুব টেনশন ছিল না যে ইন্ডিয়া হয়তো হেরে যাবে এরকম একটা টেনশন ছিল না? হ্যাঁ, তখন বুকটা ধরপড় করছিল না? যে জিতেছে আমরা সবাই উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমরা আনন্দ উল্লাস করেছি, অনেক জায়গায় বাজি ফাঁকা উঠিয়েছে। কেন? আমি আমার জিনিসটাকে ভালোবাসি। ঠিক তেমনি এই যে তোমাদের যে জীবন, এটা তোমরা নিশ্চয়ই ভালোবাসো, যে আমার এই পরিবেশটা, আমার এই সমাজটা, আমার এই রাজ্যটা। মন্ত্রীর বিধানসভা কেন্দ্রের রাস্তাঘাট ও পানীয় জলের জন্য নাজেহাল অবস্থা আম জনতার, খোঁজ নেয় না মন্ত্রী। অভিযোগ 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত এলাকায় কোনো এলাকার উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এলাকার রাস্তাঘাট, কিন্তু এলাকার যোগাযোগ ব্যবস্থা কিংবা এলাকার মান উন্নয়ন ঘটাতে গণদেবতারা দুহাত উজাড় করে নির্বাচনে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করে, কিন্তু এলাকাবাসীর সমস্যা সমাধানে নেই কোনো উদ্যোগ জনপ্রতিনিধিদের। এই অভিযোগ উঠেছে মন্ত্রী বিকাশ দেববর্মার বিধানসভা কেন্দ্র থেকে।
জানা যায় ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত মাইগঙ্গা পঞ্চায়েত এলাকার মানুষ পানীয় জল, রাস্তাঘাট এবং কালভার্টের জন্য ভুগছে। দীর্ঘ ৪ থেকে ৫ বছর ধরে এলাকার রাস্তাঘাট সহ পানীয় জলের সমস্যায় নাজেহাল জনজীবন। এলাকাবাসীর বক্তব্য, তাদের এলাকার বিধায়ক বিকাশ দেববর্মা, গ্রাম প্রধান সুকমল দাস সহ অন্যান্যদের অবগত করেছেন, কিন্তু কেউই তাদের কথা শুনছে না। শুধুমাত্র আশ্বাস দিয়ে চলেছে আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে হয়ে যাবে। কিন্তু দেখা গেছে এভাবে কয়েক মাস হয়ে গেলেও সমস্যার সমাধান হয়নি, আর প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মানুষ দুর্ঘটনায় পড়ে গুরুতর আহত পর্যন্ত হচ্ছে। এলাকাবাসী রাস্তাঘাট এবং কালভার্টের অভাবে রোগী নিয়ে যাতায়াত করতে পারছেন না। এমনকি ছাত্রছাত্রীরাও পড়াশোনা করতে স্কুল কলেজে যেতে সমস্যায় পড়ছে। আরও একটি বড় সমস্যা হলো, জল জীবন মিশন প্রকল্পের পাইপ বাড়ি বাড়ি পৌঁছে গেলেও পর্যাপ্ত পরিমাণে জল দেখা নেই। তীব্র জল সংকটে ভুগছে গ্রামবাসী। আমরা এই রাস্তাটা প্রায় দীর্ঘ ৪-৫ বছর ধরে সেটা ভাঙ্গা দিছে আর কি। তো গ্রামের প্রধান মেম্বার সবারই জানানো হয়েছে। তারপর বছর কানেক আগে প্রধান নিজে এসে করে গেছে ২-৩ মাসের ভিতরে ঠিক করে দেওয়া যাবো, কিন্তু এখন পর্যন্ত এখন দেন না। অবস্থাটা কি অবস্থা, এটা যাওয়ানোর মতন রাস্তা নাই। তারপর আমরা কয়েকজনই সবাই মিললে সেটা মোটামুটি একটা ফাঁকু বানাই সেটা যাওয়ানোর মতন ব্যবস্থা করছি। তারপর তারা কিতা করছে, এদিকে যে আমরা জলের লাইনটা দিছে এটারও ভিতরে ২ নাম্বারই করছে। অর্ধেকটা লাইন দিছে মোটা পাইপ দিয়েছে, আর এদিকে এনে সেটা চিকন পাইপ দিয়েছে, যেটা মাটির নিচে বয় এই পাইপ দিয়েছে, এটা কি জল যাইব। আর এদিকে রাস্তাটা মানে যা যা অবস্থা, ওই তার বাড়ি ভেঙে গেছে, পুরো বাড়ি হয়ে গেছে। কোন এলাকা এটা মাইগঙ্গা ৪ নম্বর ওয়ার্ডে। বলতে এই হাক্কাটা আজকে দীর্ঘদিন ধরে ৫ বছর ধরে মানে এটা নষ্ট হয়েছে, খালবাট ভেঙে গেছে। প্রধান মেম্বার সবারই আন হয়েছে, সবাই আইছে, আশ্বাস দেয় ২ দিন পরে ঠিক করলাম। ২ মাস ৩ মাস করে যা ওখানে এই হাক্কাটা আছে না, এতদিন ফুলা পায়নি না, ২-৩ জন পড়ছে পয়রা ফুলা পাই না, দুঃখ পাইছে, বড় মানুষও পড়ছে। ওখানে এটা দিছে একটা বাড়ির সামনে বিয়া, বিয়ার কারণে হাক্কাটা দিছে। আর নাইলে কেমনে যাবো ভাই, তুমি হাক্কাটা চিন্তা করে দাও। এই হাক্কা দিয়ে আমরা ফালাই ফুলাই পোলা মানে স্কুলে কেন যা, বাড়ি আছে ১০-১২টা, ও যাও জায়গা আমার বাড়ির ঘর ভেঙে দিতেছে এই ড্রেনের কারণে। ড্রেনের জল মানে আমার বাড়ি দিয়ে যাইতেছে। এদিকে গ্রামের এক মহিলা জানান, নির্বাচনের আগে এসেছিলেন এলাকায় বিকাশ দেববর্মা। ভোট পেয়ে তিনি জয়ী হওয়ার পর গ্রামে আর পা রাখেননি। এর পেছনে কারণ হলো তিনি ভোট পেয়ে গেছেন, তাই এখন আর গ্রামে আসেন না, খোঁজ খবরও রাখেন না কিভাবে চলছে গ্রামবাসী। শান্তন টিভি। জল জীবন মিশন প্রকল্পের ছায়া পড়লেও বাস্তবায়ন হয়নি প্রত্যন্ত এলাকায়। হতাশাগ্রস্ত মুঙ্গিয়াকামী ব্লকের অধীন গিরিবাসী। বিকাশ পৌঁছায়নি মুঙ্গিয়াকামী ব্লকের একাংশ বিস্তীর্ণ এলাকায়। 2018-তে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নোনাছড়া এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মলসুম এলাকার মানুষ এখনো নির্ভর করে মাটি খুঁড়ে গর্তের জলের ওপর। এলাকার বেশিরভাগ পরিবারই জুম চাষের উপর নির্ভর করে জীবন জীবিকা নির্বাহ করছে। যুগ যুগ ধরে তারা পানীয় জল থেকে বঞ্চিত। এই বিস্তীর্ণ এলাকায় প্রায় 50 পরিবারের বসবাস। রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তারা শুনেছিল ডাবল ইঞ্জিন সরকারের সবকা সাথ সবকা বিকাশের গল্প, কিন্তু দীর্ঘ 6 বছর বয়স হয়ে গেল বর্তমান সরকার এই প্রত্যন্ত এলাকায় পৌঁছাতে পারেনি পানীয় জল, এবং ফ্লপ হয়েছে জল জীবন মিশন প্রকল্পের গল্প। তাই আজও উন্নয়ন পৌঁছায়নি গ্রামে। যতদিন যাচ্ছে পানীয় জলের সমস্যা তীব্রতার আকার ধারণ করছে। বিশুদ্ধ পানীয় জলের স্থায়ী কোনো ব্যবস্থা না থাকায় ব্যবহারের অযোগ্য জল দিয়ে আদিকাল থেকে ব্যবহার করছে বলে জানান এক জনজাতি মহিলা। দীর্ঘ বছর ধরে গর্ত করে জল সংগ্রহে পানীয় জলের চাহিদা পূরণ করছে তারা। তবে বিগত দিন জনপ্রতিনিধিদের অবগত করলে তারা মাঝে মধ্যে পানীয় জল গাড়ি দিয়ে পাঠাতো, কিন্তু নিয়মিত পানীয় জল পাঠায়নি বলে অভিযোগ। অন্যদিকে কাঁকড়াছড়া এডিসি ভিলেজের অন্তর্ভুক্ত নোনাছড়া এলাকায় জল জীবন মিশন প্রকল্পে এলাকার জনজাতি অংশের মানুষের জন্য স্থায়ীভাবে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বসানো হয়েছিল মন্ত্রী বিকাশ দেববর্মার হাত ধরে, কিন্তু ওই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি উদ্বোধন হওয়ার পর 3 দিন জল সরবরাহ করা হয়। এরপর এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি মুখ থুবড়ে পড়ে আছে বলে অভিযোগ স্থানীয়দের। জায়গা নাম তো প্রজা বাহাদুর বাড়ির মলসম পাড়া। আপনার নাম? গয়াদুন্নি মলসম। এখানে কত ফ্যামিলি আছে, পরিবার আছে? 50। আচ্ছা, আপনারা জল কোন থেকে খান? এখানে খায়।
নুনা সরাত হয়ে কিনার সাপ্লাই নাই? নাই, সাপ্লাই আছে দিনে পাই, রীতিমতো পাই না, 3 দিন মাত্র পাই, অত দিন। সাপ্লাই উদ্বোধন হওয়ার পর কি 3 দিনই পাইছেন? এরপর আর পাইছেন? আর পাইতো না। এই এটার থেকে আর জল আয় না? আয় না, নষ্ট হয়েছে। তাহলে আপনারা জল অক্ষণে কোরআন থেকে খাইতেছেন? এটা সব সময় সারা দিন খাইছে সরার জল। এমনিতে গাড়ি দিয়া জল দেওয়া যায় না তো? সবাই তো এই সরারতেই জল খায় না এখানের? ওই উপরে আছে গড়, তো এই তারা পায় না। কত বছর ধরে এইভাবে জল খাইতেছেন? সারা দিন কত বছর, যুগ, এক যুগ হয়েছে তো। আচ্ছা আচ্ছা। জানা যায় ওই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে প্রায় 1,19,00,000 টাকা ব্যয় করা হয়েছিল। এই সমস্যার কথা নেতা মন্ত্রীদের জানিয়েও কাজের কাজ হয় না বলে অভিযোগ। শান্তন টিভি। সিপিআইএম রাজ্য কমিটির সপ্তাহব্যাপী আন্দোলন ও যে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে তার অঙ্গ হিসেবে সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির আহ্বানে রবিবার উদয়পুর আমতলা থেকে এক মিছিল বের হয়ে সেন্ট্রাল রোড, পুরনো মোটর স্ট্যান্ড, মহাদেব দিঘির পার, নিউ টাউন রোড, থানা কর্নার হয়ে আবারও আমতলাতে গিয়ে শেষ হয় মিছিলটি। তারপর পূর্ণ জমাতিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক সভা। বক্তব্য রাখেন সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দত্ত ও সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রতন ভৌমিক। তাঁরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যে দুর্নীতি ও নৈরাজ্য ছেয়ে গেছে। জনজীবনের দাবি আদায়ে এই আন্দোলন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রাজ্যে সৃষ্টি হয়েছে জলের তীব্র সংকট, এদিকে কাজ নেই, খাদ্য নেই। এই রাজ্যে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলে দাবি করেন তিনি। এটার জন্য কি মানুষ ভোট দিয়েছে তাদের আন্দোলন পরিবর্তন করে? আমাদের ছাত্ররা এসে বা টিএসইউ যুবকরা লড়াই করছে। আমরা কমিউনিস্ট পার্টিও বলছি স্কুল বন্ধ করা যাবে না। কেন? টাকার অভাব হয়েছে। তারা তো বলেছিলেন সরকারে আসবেন, টাকাই দিতে হবে, যা টাকা দরকার মানিক সরকার বলে আমরা পারবো, এনে খরচ করবো। এখন স্কুল চালাতে পারেন না, মাস্টার নাই। রেজাল্ট কি দেখেছেন তো? বিদ্যাপতি ঘোষণা করে প্রচার করে নিয়েছে 100 স্কুল বিদ্যাপতি, 1 শ্রেণীর স্কুল হবে। আজকে মা বাবা কাটছে, বিদ্যাপতি স্কুল থেকে অন্য স্কুল নিয়ে চলে যাচ্ছে, টাকা দিয়ে পড়ছে। তারপরে এই অবস্থা। এর জন্য কি সরকার এনেছে? আমরা তার প্রতিবাদ করছি। শিক্ষক নিয়োগ করছে না, ইন্টারভিউ নেন। আগে কি ছিল? আমাদের এই সরকারের মন্ত্রী বলেছেন আমরা তো নিতে চাই, পোস্ট আছে, যোগ্যতা নাই, যোগ্যতা পাই না। এখন তো শাসক দলের ভক্ত কর্মচারী সংগঠন বামগ্রেসের বিরুদ্ধে চাঁদাবাজের অভিযোগ তুলে রবিবার সরব হল সাংবাদিক সম্মেলনে। এদিন আখাউড়া রোড স্থিত ত্রিপুরা রাজ্য কর্মচারী সংগঠনের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের সভাপতি আশিস কান্তি বোস জানান, আগামী 13 এবং 14 জুলাই ত্রিপুরা রাজ্য কর্মচারীর সংঘের রাজ্য সম্মেলনের নাম করে বামগ্রেসে চাঁদা সংগ্রহ করা শুরু করেছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হচ্ছে সংগঠনের পক্ষ থেকে। তারা বিগত দিনে সংগঠনের টাকা আত্মসাৎ করেছে, এটা অত্যন্ত পরিতাপের বিষয়। এখন আবার নোংরা খেলায় তারা মেতেছে। যদি কেউ সংগঠনকে অর্থরাশি দিতে চায় তাহলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থরাশি দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। তিনি বলেন, বর্তমানে সংগঠনের 956 জন সদস্য রয়েছে। সম্প্রতি কার্যকরী নিয়ে বৈঠক করে রাজ্য কমিটির পুনর্বিন্যাসও করা হয়েছে। 3 মাসের মধ্যে সম্মেলনের আয়োজন করা হবে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সংগঠনের মধ্যে দীর্ঘদিন ধরে গোষ্ঠী কোন্দল চরম আকার ধারণ করেছে। এ নিয়ে চলছে কাঁদা ছোড়াছড়ি। ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের কার্যকারিণী বৈঠকের মাধ্যমে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘকে রাজ্য কমিটিকে পুনর্বিন্যাস করা হয়েছে এবং এই পুনর্বিন্যস্ত রাজ্য কমিটি আগামী 3 মাসের মধ্যে টিআরকেএসের রাজ্য সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি জেলায় এবং প্রতিটি দপ্তর ভিত্তিক, ইউনিট ভিত্তিক আলোচনা সভা এবং
রাজ্যের সকল জেলাতে প্রবাসের মাধ্যমে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘকে যথেষ্ট ঔজ্জ্বল্য এবং আলোড়িত করে সংগঠিত করে এই সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অত্যন্ত পরিতাপ ও দুঃখের বিষয় হলো, বিগত দিনে যারা টিআরকেএসকে দুর্বল করেছিল, টিআরকেএসের টাকা যারা আত্মসাৎ করেছিল, সেই কতিপয় নেতা নেত্রী আবার নোংরা খেলায় মেতেছে। আগামী জুলাই মাসের 13 ও 14 তারিখে টিআরকেএসের রাজ্য সম্মেলনের নামে বিগত দিনের মতো লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশের সংস্কৃতি চাঁদাবাজি ফিরিয়ে আনার লক্ষ্যে উন্মত্ত খেলায় মেতে উঠেছে। অবৈধভাবে চাঁদার রসিদ ছাপিয়ে সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে দুর্নীতি ও কেলেঙ্কারির প্রতিবাদে এবং রেগা টুয়েপে মজুরি বৃদ্ধির দাবিতে বিশালগড়ে রবিবার সিপিআইএম এক কর্মসূচি আয়োজন করে। কর্মসূচি থেকে সরকারের বিরুদ্ধে আঙুল তুলে বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানান নেতৃত্ব। লোকসভা নির্বাচন, সেই সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি সরকার একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি, 240-এর মধ্যেই থেমে গেল। আমাদের ক্যালকুলেশন যেটা, গোটা ভারতবর্ষের মানুষ যেটা দেখেছেন, বিরোধীরা যেটা দেখেছেন, ৩৫টা আসন বিজেপি সরকারকে হারাতে হয়েছে কৃষকদের প্রতি এই অমানবিক আচরণের জন্য। উত্তর পূর্ব ভারত, উত্তর পশ্চিম ভারত, মহারাষ্ট্র, এই সমস্ত জায়গা যেগুলো কৃষি প্রধান জায়গা, সেই জায়গার মধ্যে বিজেপি সরকারকে ৩৫টা আসন হারাতে হয়েছে। যতই লম্পঝম্প করুক বিজেপি সরকার, তারা জানে। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভার শুরুতে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সম্পাদক সুপ্রভাত দেবনাথ। সম্পাদকের প্রতিবেদন পেশ করার পর এই প্রতিবেদনের উপর আলোচনা করেন ক্লাবের কার্যকরী সদস্য অভিষেক দে সহ অন্যান্য সদস্যরা। পরবর্তী সময়ে জবাবি ভাষণ দেন সভাপতি সরোজ চক্রবর্তী। এরপর আগামী 2 বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সরোজ চক্রবর্তী, সহ সভাপতি নির্বাচিত হয়েছেন সুপ্রভাত দেবনাথ, সম্পাদক এবং যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে অনির্বাণ দেব, কোষাধ্যক্ষ হয়েছেন উৎপল ভট্টাচার্য। 2 কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে অভিষেক দে এবং বিপ্লব চন্দ। এই কমিটির আগামী 2 বছর ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সমস্ত কাজকর্ম পরিচালনা করবেন। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক সভা আজকে আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এখানে সম্পাদকের প্রতিবেদন এবং আয়ের হিসাব পেশ করা হয়। এই দুটো বিষয়ের উপর আলোচনার পর সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে এবং আগামী 2 বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে 2024 থেকে 26 পর্যন্ত। এই কমিটির সভাপতি হিসেবে আমি সরোজ চক্রবর্তী পুনরায় নির্বাচিত হয়েছি, সহসভাপতি সুপ্রভাত দেবনাথ, সম্পাদক হিসেবে অনির্বাণ দেব, ট্রেজারার উৎপল ভট্টাচার্য এবং সহ সম্পাদক হিসেবে কল্যাণ দেবনাথ নির্বাচিত হয়েছেন এবং 2 জন কার্যকরী সদস্য হয়েছেন অভিষেক দে এবং বিপ্লব চন্দ্র। আগামী 2 বছর এই কমিটি। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।